তাহলে খরচও করবেন। নেক্সট জানুয়ারি ট্রেনিং করতে বলা হবে, আপনারা ব্যাংক স্টেটমেন্ট এবং ক্যাশ বুক এগুলো নিয়ে আসবেন, আপনি ট্রেনিং এর ল্যাপটপ সহ আছে। তাহলে ক্যাপিটাল এখানে কাজটা করবেন, রিপোর্টিং কাজটা অনলাইনে প্র্যাকটিক্যাল করা হয় তো ভালো ব্যবস্থা। আমি পার্সোনালি বলবো ভাই ডিজিটাল ক্যাশ বুক, এখানে দেখেন ডিজিটাল ক্যাশ বুকের ক্লোজিং ব্যালেন্স, আর আমরা কিছুক্ষণ আগে আলাপ করলাম রিপোর্টের বিষয়, রিপোর্টের যে ক্লোজিং ব্যালেন্স, এখানে একটা বিষয় দেখেন মজার বিষয়, সোর্স এন্ড ইউজ অফ ফান্ড। এই রিপোর্টের ক্লোজিং ব্যালেন্স, তারপরে টিআরএস এন্ড রিকনসিলিয়েশনের ক্লোজিং ব্যালেন্স, ক্যাশ বুকের ক্লোজিং ব্যালেন্স সবগুলো বিকাশ সেম হবে, কোনো ডিফারেন্স হবে না। কারণ হচ্ছে কি ক্যাশ বুকে ফান্ড পাবেন, ওখান থেকে ক্রস করবেন, ক্রস করার পরে আমার ব্যালেন্স কত হাতে অথবা ব্যাংকে থাকবে, এটা এখানে থাকবে। রিপোর্টিং এর একটা অবস্থা, ফান্ড কত পেয়েছেন, কত খরচ করেছেন, ক্লোজিং ব্যালেন্স কত আছে। তারপর ব্যাংক রিকনসিলিয়েশন এক, আমি ব্যাংকের ক্লোজিং ব্যালেন্স দিয়ে আমি এখানে ব্যাংকের চার্জ কত পড়তে হলো এটা যোগ করলাম, তারপরে কতগুলো চেক ইস্যু করলেন, কিন্তু ওই মাসেই ব্যাংক থেকে ক্লিয়ারেন্স হয় নাই, এই চেকগুলো বিয়ে করলেন, বিয়ে করার পরে যে ব্যালেন্স থাকবে এই ব্যালেন্স ক্যাশ বুকে ক্লোজিং ব্যালেন্স দিতে হবে, রিপোর্টের ক্লোজিং ব্যালেন্স দিতে হবে। তাহলে ক্যাশ বুক দেখেন, ক্যাশ বুক এখানে একটু কথা ঠিক আছে, আমাদের যে ক্রেডিট ডিটেইলসটা আসবে সেটা থেকে কি আমরা অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি, তারপরে চেক চার্জ, এক্স্যাক্টলি ওইটা ডিডাক্ট এক্স্যাক্টলি, আর বাকিটা চেকে বাকিটা চেকের মাধ্যমে চালানোর মাধ্যমে ব্যাংকে জমা দেবেন। অথবা আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে ওই ব্যাংকের ম্যানেজার বাবুর একটা চিঠি লিখবেন, ভাই আমার জানুয়ারি থেকে জুন পর্যন্ত টোটাল 9000 টাকা সুদ পেয়েছি, এর মধ্যে চার্জ বিভিন্ন চার্জ কত হয়েছে 2000 টাকা, নিট 10 প্লাস 10 মাইনাস 2 18 টাকা, এই 18 টাকা এই চালানোর মাধ্যমে সরকারি প্রশাসন জমা প্রদান করবো, তো চালানোর প্রতি অতল পরিস্থিতি এর মধ্যে নজর রাখবে। তাহলে চেক দেখানো করা কোন কোনরা জানে সরকারি জমা সুদ সরকারি কোন কোনে জমা হবে, এরকম চিঠি লিখলে আপনার চেক দেখা দরকার হবে। আর চিঠি না লিখে তাহলে চেক লিখে লিখে চালান, আপনি ইদারে চালান করবেন, তোর ব্যাংকে জমা দিবেন, এই চালান করে ব্যাংকে জমা দিবেন, দুটি পাই। কোন ব্যাংক চার্জ আর ব্যাংক ইন্টারেস্ট রিপোর্টিং এ দেখা যাবে না, ক্যাশ বুকে লেখা যাবে না, ব্যাংক চার্জ আর ইন্টারেস্ট উইথ বিএস ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট থাকে। এখন ক্যাশ বুক দেখেন, ক্যাশ বুকে প্রথমে লেখা আছে ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স যেহেতু আপনাদের প্রথম মাস আপনি কোনো ব্যালেন্স ছিল, এতে লিখুন ওপেনিং ব্যালেন্স চেক করলাম জিরো লিখবেন। সাধারণত ওপেনিং ব্যালেন্স হয় কোন মাসের ক্লোজিং ব্যালেন্স, কারেন্ট মাসের ওপেনিং ব্যালেন্স। সাপোজ মনে করে জানুয়ারির ওপেনিং ব্যালেন্স হবে ডিসেম্বরের ক্লোজিং ব্যালেন্স, তখন আপনি টাকা পেয়েছেন ডিসেম্বর মাসে, কাজে কোনো টাকা পাওয়ার অনেক খরচ হয়, এই জন্য এখানে ডিসেম্বর ওপেনিং ব্যালেন্স 0 টাকা লাগে, টাকা নাই লিখবেন। এরপরে দেখেন ফান্ড ফান্ড পেলে আপনার একটা অ্যাকাউন্টেন্ট যেটা লাইফে বিষয়টা ভালো বুঝতে পারতেন, এরকম টাকা দেওয়া হয় আপনার অ্যাকাউন্টে, তো তখন ফান্ড পেয়ে ফান্ড পেলে কি হয় একটা ভাষা করতে হয় ক্রেডিট হয়েছে, ক্রেডিট হয়েছে মানে জমা হয়েছে, ক্রেডিট হয়েছে ফরম্যাটও আছে, কিভাবে ভাষা বানাতে হবে আমরা ট্রেনিং এর সময় ফরম্যাটে অ্যাকাউন্টে জমা হবে, তো ওখানে লেখা হবে ইন দ্য অ্যামাউন্ট রিসিভ ফ্রম পি, মানে প্রত্যেক কাজে ইউনিট ওখানে লেখা নিয়ম পরিমাণ ওদের থেকে ভিডিও আপনাদেরকে ব্যাংক ম্যানেজার অগ্রিমেন্ট ভিডিও অ্যাডভাইস দেওয়া হবে, কপি আপনাদের দেওয়া হবে, যে নিয়ম থাকবে, নিয়ম নম্বর তারিখ থাকবে, তো এখানে লেখা হবে ক্যাশ বুকে টাকা ভুলে লেখা হবে আপনি কয় তারিখে টাকাটা ব্যাংক কি হবে ওই তারিখ ডেট ধরে তারিখ লাগে। সাপোজ মনে করেন আমাদের কাছে ওদের থেকে বিডি মহোদয় ব্যাংক বরাবর একটা অ্যাডভাইস দেন আজকে তারিখ, আজকে হচ্ছে 9 তারিখ, কিন্তু ব্যাংক করলো কি আগামীকাল আমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্যাশ করবে, তাহলে একদিন পরে ইন হলো আমাদের অ্যাকাউন্টে, তাহলে ক্রেডিট প্রসেস ডেট হবে যে দিনে ইন হয় অ্যাকাউন্টে টাকা যোগ হবে, ওই দিনে ডেট ক্যাশ বুক পোস্ট এক ডেট রাখতে হবে, যে তারিখে ব্যাংকে টাকা জমা হবে ওই জমা তারিখে ক্যাশ বুকে রাখতে বাম পাশে দেখে এখানে ক্রেডিট প্রসেস ডিফারেন্স দেবেন, এখানে দেখবেন ফান্ড অ্যাকাউন্ট মানে ফান্ড ছেড়ে ব্যাংকটা সংযুক্ত করে অ্যাকাউন্টের সাথে ব্যাংক অ্যামাউন্ট অ্যাকাউন্ট প্রসেস করতে দিবেন। এখন
এখানে টাকা পেলে এখানে দুইটা ঘর আছে দেখেন, রিসিভ ডেবিট আর রিসিভ ক্রেডিট, মানে নিট পেমেন্ট। টাকা যখন ইন হবে তখন রিসিভ বা ডেবিট লিখে নেবে, দেখলে ব্যালেন্সের সাথে যোগ করে দেবে। আবার যখন টাকা পাওয়ার পর আপনি পেমেন্ট দেবেন তখন একটা করে প্রত্যেকটা পেমেন্টের এগেইনস্টে একটা করে ডেবিট পার্সেন্ট অন হবে, এক অনের সাথে যেটা বলা হয় ডেবিট পার্সেন্ট মানে খরচের পয়সা। যখন পেমেন্ট করবে তখন এই নেট পেমেন্ট ক্রেডিট থেকে টাকা ঢুকে লাগতে হবে, তাই টাকা পেলে ডেবিট থেকে এবং ওটা ব্যালেন্সে যোগ করে দেবে। আর টাকা যখন কোনো বিলের এগেইনস্টে পেমেন্ট করবে, চেক পেমেন্ট করবে, তখন ক্রেডিট থেকে লিখতে হবে ক্যাশ এবং ওই ব্যালেন্স থেকে মাইনাস হয়ে যাবে। মাইনাসের পরে ব্যালেন্স পজিটিভ ব্যালেন্স এখানে আসবে। তাহলে ক্যালকুলেট কি হবে? ক্যালকুলেট প্রথমে ফান্ড পাবে, দেন কি করবে? পেমেন্ট করবে। এই মিজান, আপনি কয় ঘন্টা ধরে ক্লাস নেবেন? আমারটা শেষ। এইটা বুঝাতে কি 1.5 ঘন্টা লাগে? ডিজিটাল ক্যালকুলেশন আমি সংক্ষেপে